মধুমতি গ্রামে ছিল একটা সুখী পরিবার। সেই পরিবারে ছিল 3 রূপসী কন্যা। সবচেয়ে সুন্দর কন্যা ছিল লিলি। লিলি হলো সেই পরিবারের সবচেয়ে ছোট্ট কন্যা, তাই সবাই তাকে খুব আদর করত। আর লিলির সৌন্দর্যের ওপর সবাই মুগ্ধ ছিল। সেই গ্রামের পাশে একটা ভাঙা প্রাসাদে থাকতো একটা খুনখুনি ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি সবসময় তার যৌবন ফিরে পেতে চাইতো। আমার আয়ু কমে আসছে, যদি আমি আমার আয়ু বাড়াতে চাই তাহলে আমাকে আবারও আমার যৌবন ফিরে পেতে হবে। আর তার জন্য আমার দরকার কোনো সুন্দরী রূপবতী মেয়ে। আমাকে আজই বেরিয়ে পড়তে হবে রূপবতী মেয়ে খোঁজার জন্য। এই বলে ডাইনি বুড়ি বেরিয়ে পড়ে তার শিকার খুঁজতে। খুঁজতে খুঁজতে ডাইনি বুড়ির চোখ পড়ে লিলির ওপরে। তখন সে বলতে থাকে, আরে বাহ, আমি আমার শিকার পেয়ে গেছি। এখন শুধু একে আমার কাছে আনা বাকি, শুধু একটা সুযোগের অপেক্ষা। ডাইনি বুড়ি লিলিকে তার ফাঁদে ফেলার জন্য চিন্তা করতে থাকে। অনেক অপেক্ষার পর ডাইনি বুড়ি লিলিকে একা পেয়েছে। লিলি তখন একা রাস্তায় হাঁটছিল। ডাইনি বুড়ি ছদ্মবেশ নিয়ে লিলির সামনে যায়। ও গো মেয়ে, শুনছো গো? আমাকে তুমি একটু সাহায্য করতে পারবে? এই যে কাঠের বোঝাটা দেখছো, এটা অনেক ভারী লাগছে গো আমার। তুমি একটু কষ্ট করে বোঝাটা আমার কুঠিরে পৌঁছে দিতে পারবে? তোমার কুঠির কোথায় গো বুড়িমা? আমার যে বাড়ি ফিরতে হবে। ওই তো জঙ্গলের কাছেই আমার কুঠির। ঠিক আছে বুড়িমা, দাও কাঠের বোঝাটা আমাকে দাও, আমি এক্ষুনি পৌঁছে দিচ্ছি। এরপর লিলি বুড়ির কাঠের বোঝা মাথায় তুলে নেয় আর জঙ্গলের কাছে পৌঁছে যায়। বুড়িমা, অনেক দূর তো চলে এলাম, আর কত দূর যেতে হবে? এই তো আর একটু ভেতরেই, আর একটু কষ্ট করে চলো মা। ঠিক আছে বুড়িমা, যাচ্ছি। এরপর লিলি বুড়িমার সাথে জঙ্গলের ভেতরে একটা কুঠিরের কাছে গিয়ে পৌঁছায়। এই নাও বুড়িমা, চলে এসেছি। এবার তাহলে আমি আসি। ভালো থেকো বুড়িমা। লিলি যেই না চলে আসবে অমনি ডাইনি বুড়ি তার আসল রূপে ফিরে আসে। এই এই, তোর আবার এত তাড়া কিসের রে? তোকে তো ফিরে যাওয়ার জন্য এখানে আমি নিয়ে আসিনি। মানে মানে তুমি কে? তুমি কে গো? আমি আমি হলাম ডাইনি বুড়ি। আমার বয়স বাড়ার কারণে আমার আয়ু কমে গেছে রে। এবার আমি তোকে মেরে আমার যৌবন ফেরত নেব। আমি আবার আগের মতো সুন্দরী হয়ে উঠব। না না, আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। দয়া করে আমাকে মেরো না। আমি তো তোমাকে সাহায্য করেছি, বলো, ছেড়ে দাও। তুই অনেক ভালো রে, আমি তোকে মারবো না। তবে আমি তোকে চিরনিদ্রায় পাঠিয়ে দেব। তুই যতদিন ঘুমন্ত অবস্থায় থাকবি ততদিন আমার আয়ু বাড়বে, বুঝেছিস তো? তবে কি আমি সারা জীবন ঘুমিয়েই থাকবো? দয়া করে আমার সাথে এমন অন্যায় করো না। আমাকে এখান থেকে যেতে দাও। বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। ছেড়ে দাও আমাকে। তুই ততদিন ঘুমিয়ে থাকবি যতদিন না কোনো সৎ রাজকুমার এসে তোকে স্পর্শ না করছে। না না, আমার সাথে তুমি এমনটা করো না। আমাকে তুমি ছেড়ে দাও। দয়া করো আমার উপর, দয়া করো। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও। কিন্তু ডাইনি বুড়ি লিলির কোনো কথাই শোনে না। ডাইনি বুড়ি জাদু করে লিলিকে ঘুম পাড়িয়ে দেয়। লিলি ঘুমানোর সাথে সাথে ডাইনি বুড়ি আবারও তার যৌবন ফিরে পায়। এরপর সেই ডাইনি লিলিকে ওই কুঠিরে রেখে চলে যায়। ধীরে ধীরে লিলির চেহারা বৃদ্ধার মতো হতে শুরু করে। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। লিলির পরিবার লিলিকে কোথাও খুঁজে পায় না, তাই ওর পরিবার ওকে হারানোর শোকে পড়ে যায়। এভাবেই প্রায় 1 মাস খানেকের মতো কেটে যায়। আর অন্যদিকে ছিল
রূপপুর রাজ্য। সেই রাজ্যের একমাত্র রাজকুমার ছিল বীর। বীর ঠিক করে সে জঙ্গলে শিকার ধরতে যাবে। তাই সে একাই শিকার করার জন্য বেরিয়ে পড়ে। জঙ্গলে অনেকক্ষণ ঘোরার পর বীরের খুব তৃষ্ণা পেয়ে যায়। তাই সে পানির খোঁজ করতে থাকে, আর পানির খোঁজ করতে করতে সে কুঠিরের কাছে গিয়ে পৌঁছায়। আহ, অবশেষে একটা কুটির পেলাম। এখানে নিশ্চয়ই পানির ব্যবস্থা হয়ে যাবে। কুঠিরে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমি শিকারে বেরিয়েছিলাম, এখানে এসে খুব তৃষ্ণা পেয়ে গেছে। একটু পানি দিতে পারবেন? কি ব্যাপার, কোনো সাড়া নেই। আমি কি একবার কুঠিরের ভেতরে যাব? আমার যাওয়াটা কি ঠিক হবে? এভাবে থাকতেও তো অনেক কষ্ট হচ্ছে। একবার যাই। এই বলে রাজকুমার বীর কুঠিরের ভেতরে যায় আর দেখে একটা বৃদ্ধা ঘুমিয়ে আছেন। তা দেখে বীর বলে, আরে, এখানে তো একটা বৃদ্ধা ঘুমিয়ে আছে, তাকে কি ডাকা ঠিক হবে? কিন্তু কোনো উপায়ও তো দেখছি না। ও বৃদ্ধা, বৃদ্ধা, আমাকে একটু পানি দিবে? বৃদ্ধা, এ কি, উনি তো আমার কোনো কথাই শুনছে না। ওনার আবার কিছু হয়নি তো? এই বলে রাজকুমার বীর যেই না ঘুমন্ত লিলির শরীরে হাত দেয়, অমনি লিলির ঘুম ভেঙে যায়। আর লিলি এমন অবস্থা দেখে চমকে ওঠে। একে একে আমার শরীরের একই হাল হয়েছে। আমার শরীরের এ এ কেমন পরিবর্তন? তার মানে ডাইনি বুড়ি আমার এমন হাল করেছে? কি কি বলছেন আপনি এসব? আপনি তো ঘুমিয়েছিলেন, আমি আপনাকে স্পর্শ করতে আপনার ঘুম ভাঙলো। এরপর লিলি রাজকুমার বীরকে সব কথা খুলে বলে। তা শুনে রাজকুমার বীর বলে, কোথায় সেই ডাইনি বুড়ি? কোথায় পাবো সেই ডাইনি বুড়িকে? আমি নিজেই তোমাকে আগের রূপ ফিরিয়ে দেব। এই জঙ্গলের কোথাও না কোথাও ডাইনি থাকে, তবে আমি তা জানি না। রাজকুমার বীর আর কোনো কথা না বলে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। আর অনেক খোঁজাখুঁজির পর সে ডাইনি বুড়িকে দেখতে পায়। ডাইনি, তুমি কেন সেই মেয়েকে বৃদ্ধা বানিয়ে দিয়েছো? তুমি আবার তাকে আগের মতো করে দাও। না না, কখনোই না। আমি আমার রূপ কিছুতেই হারাবো না। তবে রে ডাইনি। ডাইনির কথা শুনে রাজকুমার বীর প্রচন্ড রেগে যায় আর তলোয়ার দিয়ে সেই ডাইনিকে হত্যা করে। ডাইনিকে হত্যা করার সাথে সাথে লিলি আবারও তার আগের রূপ ফিরে পায়। বীর লিলির এমন রূপ দেখে তার প্রেমে পড়ে যায় আর লিলিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। লিলিকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায় আর রাজকুমার বীর লিলিকে বিবাহ করে নেয়। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ভোলা, একটা গাড়ি ঠিক করতো। আজকে আমি গ্রাম ঘুরতে যাব। আজ হঠাৎ আবার গ্রাম ঘুরতে যাবেন কেন হুজুর? আমি এই গ্রামের জমিদার। আমি গ্রাম ঘুরে না দেখলে কি চলে বল? কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাকে তো জানতে হবে বল। অন্যের কথা বুঝে অবস্থা মতো কাজ করা আর নিজের চোখে দেখে অবস্থা বুঝে কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝলি? আচ্ছা হুজুর, আমি তাহলে একটা ঘোড়ার গাড়ি ঠিক করছি গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয় গিয়ে, আমি বসে অপেক্ষা করছি। হুজুর, আপনার জন্য ভালো দেখে একটা ঘোড়ার গাড়ি নিয়ে এসেছি। এবার চলুন তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। মেয়েরা, কি করছো তোমরা? রান্না করতে বুঝি কষ্ট হচ্ছে? দাও, আমিও একটু হাতে হাতে তোমাদের কাজ করে দেই। না গিন্নিমা, আপনার এসব করতে হবে না। আপনি না হয় একটু বসে আমাদের সাথে বলে কয়ে দিন, তাই আমরা সব ঠিকঠাক করতে পারবো। তা বললে কি হয়? আমার সংসারের কাজ আমি একটু করব না? দাও দেখি, তুমি তরকারিগুলো আমাকে কেটে দাও, আমি রান্না করছি। আপনি খুবই ভালো মানুষ গিন্নিমা। গিন্নি, কোথায় গেলে গো? এই তো রান্নাঘরে একটু কাজে ছিলাম, বলো কি বলবে? বলছিলাম কি, আজ গিয়েছিলাম গ্রাম দেখতে, সব ঠিকই আছে, আবার এদিকে একটু কাজ কম আছে। অনেকদিন তো হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। চলো, তুমি আর আমি জঙ্গলে গিয়ে একটু বনভোজন করে আসি। পরে তো কাজের চাপ আসলে ইচ্ছে করলেও আর যেতে পারবো না। তা তোমার যখন ইচ্ছে হয়েছে তাহলে চলো যাই। ঠিক আছে, আমি তাহলে ভোলাকে বলে এখনই সবকিছুর বন্দোবস্ত করে নিচ্ছি। ভোলা, শোন একবার এদিকে। বলুন হুজুর। আমি আর তোর গিন্নিমা একটু জঙ্গলে যাব বনভোজন করতে।
তুই সবকিছু একটু গুছিয়ে দে তো দেখি। আমি এখনই সব গুছিয়ে দিচ্ছি। এতদিন পর জঙ্গলে কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। আজ তাহলে মানুষের মাংসের হালুয়া, মানুষের মাংসের চাটনি, রক্তের ছোপ ভরে খাবো আমি। হি হি হি। আর মানুষের হাড়ের নিহারি রান্না করে খাবো। আরে জঙ্গলে এটা কে আসে? এ তো দেখি জমিদার আর তার গিন্নি। বেঁচে থাকতে আমার খুব শখ ছিল আমি জমিদারের গিন্নি হব, জমিদারের সংসার করব। কিন্তু বাবা আমাকে দিয়ে দিল ওই ডিম ব্যবসায়ীর সাথে। এবার শাকচুন্নি হয়ে আমি আমার শখ মেটাবো। হি হি হি। আজ তাহলে ওদের মেরে খাবো না, জমিদারের বউ হয়ে ওদের ঘরে উঠবো। হি হি হি। মনে লাগছে দারুণ শান্তি। শাকচুন্নি হবে জমিদার গিন্নি। দেখো গিন্নি, অবশেষে তাহলে আমাদের বনভোজনে আসা হলো। তুমি তো আসতেই চাইছিলে না, এখন খুব ভালো লাগছে না বলো? সে তো ভালো লাগছে। প্রকৃতির এমন নিবিড় পরিবেশে কার না ভালো লাগে। শোনো, সবই তো ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে কোনো পানি আনা হয়নি। এবার কি হবে? কি আর হবে, আমি এখনই পানি নিয়ে আসছি। আশেপাশে ঝর্ণা বা কোনো নদী অবশ্যই তো আছেই। এই কলসিটা নিয়ে যাচ্ছি আমি, তুমি সব গুছিয়ে নাও। এই তো সুযোগ, জমিদার চলে গেছে। এই সুযোগে গিন্নিকে হাওয়া করে দিয়ে আমি জমিদার গিন্নি হয়ে যাব। হি 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 হি। হিরে জমিদার গিন্নি, বসে বসে কি করছিস? কে কে তুমি? আমি শাকচুন্নি। আমার বড় শখ জমিদারের গিন্নি হওয়া। তুই অনেক সংসার করেছিস, এবার আমি সংসার করব। হি 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 হি। না, আমার কোনো ক্ষতি করো না, তুমি আমাকে ছেড়ে দাও। কতকাল পরে আমার শখ পূরণ হবে, ভেবে কেমন খুশি লাগছে। হি হি হি। এখন থেকে আমি জমিদার গিন্নি। গিন্নি, একা একা কি বলছো? না, কিছু না। তুমি এসেছো, নিয়ে এসেছো পানি, এবার তুমি খেয়ে নাও। নাও, তুমিও খাওয়া শুরু করো। এ কি গিন্নি, তোমার তো মনে হচ্ছে অনেক খিদে লেগেছে। আমাকে না দিয়ে তুমি নিজেই খাওয়া শুরু করেছো। হ্যাঁ, ঠিকই বলেছো। এখন কথা না বলে আমাকে খেতে দাও তো দেখি। অনেক সময় তো জঙ্গলে ঘুরলাম, এবার তাহলে চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ চলো, অনেক থেকেছি এই জঙ্গলে, আর ভালো লাগছে না, এবার বাড়ি চলো। এই ব্যাপার, আজ গিন্নির কথাগুলো কেমন জানি অদ্ভুত লাগছে। কই, আমার গিন্নি তো এভাবে কথা বলে না। আচ্ছা, কোনো কারণে কি ওর মন খারাপ? তা যাই হোক, এখন আর কিছু বলবো না, পরে না হয় জিজ্ঞাসা করা যাবে। গিন্নি, বনভোজনে যেয়ে তোমার কেমন লাগলো বলো তো? জঙ্গল আর এমন কি, আমার ওসব ভালো লাগেনি। তাই তো বলি, গিন্নির কথা কেন এমন ছিল। এখন সবটা বুঝলাম, ওর রাগ আমার ভাঙাতে হবে। তাহলে এবার কি করতে হবে তুমি বলো দেখি। আমার অনেক দিনের শখ, আমার একটা সুন্দর হার থাকবে, তুমি আমাকে সেটাই এনে দাও। আচ্ছা, তাই হবে। ভোলা, শোন একটু এদিকে, তোর সাথে আমার একটু কথা আছে। আপনার জন্য চা নিয়ে আসছি হুজুর। আপনি তো প্রতিদিন এই সময় বসে বারান্দায় চা খান, তাই চা আনতে যাচ্ছি। তা বেশ, বিষয়টা ভালোই হবে। যা, তুই তাহলে চা নিয়ে আয়। চা খেতে খেতে তোর সাথে বিষয়টা নিয়ে কথা বলা যাবে। চাও খাওয়া হবে আর ফুরফুরে মনে কথাও বলা হবে। জি হুজুর, আমি এখনই নিয়ে আসছি। আহা, আমার গিন্নিকে যেমন দেখতে ভালো লাগে, তেমন তার বিষয়ে কোনো কথা বলতেও ভাবতেও আমার ভালো লাগে। তার কোনো কিছুতেই কখনো মন খারাপ হয় না। উপরওয়ালা আমার গিন্নির প্রতি আমাকে এত যে মায়া দিয়েছেন। হুজুর, একা একাই কি বলছেন? এই নিন আপনার চা। ও, তুই চলে এসেছিস? বস, বস এখানে, বসে কথা বলি।
খুবই গুরুত্বপূর্ণ কথা। বলুন হুজুর, আপনার কি গুরুত্বপূর্ণ কথা? শোন ভোলা, তুই আমার অনেক আগের আর অনেক বিশ্বস্ত কর্মচারী, তাই সব বিষয় আমি তোর সাথেই আলোচনা করি। আর আমার মনে হয় তোর সাথে আলোচনা করে কোনো কাজ করলে আমার ক্ষতি কম হয়। তাই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টাও আজকেই তোর সাথে আলোচনা করে নেব। তো কি সেই কথা হুজুর, সেটা তো আগে বলুন। হ্যাঁ শোন, অনেকদিন আগে আমার গিন্নি তাকে একটা হার কিনে দেওয়ার কথা বলেছিল। তা আমি কিছুতেই বুঝতে পারছি না গিন্নিকে কেমন হার কিনে দেব, কোনটা পেলে সে বেশি খুশি হবে। ও আচ্ছা, এই আপনার গুরুত্বপূর্ণ কথা। আমি আর ভাবলাম কি না জানি কি। হ্যাঁ এটাই, এবার বল দেখি। সুন্দর হীরের পাথরের লকেটওয়ালা হার, সেটা পেলেই গিন্নিমা অনেক খুশি হবেন, আর গিন্নিমাকেও অনেক সুন্দর মানাবে। আরে বাহ, তোর তো বেশ বুদ্ধি, অথচ আমার মাথায় এটা আসেইনি। এই জন্যই তো আমি তোকে বলেছি, এবার বাজার চল দেখি, স্বর্ণকারের দোকানে যাব। এখনই যাবেন হুজুর? হ্যাঁ এখনই, মানে এখনই, একটুও দেরি হবে না। আমি এবার আমার ইচ্ছে মতো সংসার করব। হি হি হি। আর ওদের দিয়ে ভালো মন্দ সব রান্না করিয়ে খাবো। হি 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 হি। এই যে মেয়েরা, ভালো করে কাজ করো তো দেখি, বাড়ির কোথাও যেন একটু নোংরা না থাকে। আমার কিন্তু নোংরা একদম পছন্দ না। আর এই যে রান্নার মেয়েরা, খুব ভালো মতো রান্না করবে, সবকিছু যেন একেবারেই পরিমাপ মতো হয়, কোনো কিছু যেন কম বেশি না হয়। আমি এখন যাচ্ছি, একটু পর আবার আসবো। কেউ কোনো কাজে ফাঁকি দিবে না। দিন দিন গিন্নিমায়ের ব্যবহার কেমন হয়ে যাচ্ছে দেখেছো, কেমন রুক্ষ। জমিদার গিন্নি এমন হয়ে গেল কেন, আমি কিছু বুঝতে পারছি না। কি আর করার, সবই কপাল। গিন্নির মতো এমন মানুষ পাওয়া যায়, কিন্তু এখন এমন আচরণ করেন যে সেজন্য এখানে আর কাজই করতে মন চায় না। শুধু পেটের দায়ে এখানে পড়ে আছি। না হলে গিন্নির এমন ব্যবহার আমি এখানে থাকতামই না। আমিও তাই, এবার আমরা চুপ করি, কখন জানি আবার চলে আসবে। এসব শুনতে পেলে আমরা আর আস্ত থাকবো না। বা, জমিদার গিন্নি হয়ে এখন আমি সুখেই আছি, শুধু আয়েশ আর আয়েশ। বেঁচে থাকতে যদি এমন সুখ পেতাম, সে যাই হোক। এখন আমি আর এই সংসার ছেড়ে কোথাও যাব না। এই যে, আমাকে সবচেয়ে দামি হীরের হারটাই দেখাও তো। এই তো, এগুলোই আমার দোকানের সবচেয়ে দামি হীরের লকেট। এর চেয়ে ভালো হীরের লকেট আর কোথাও পাবেন না হুজুর। এগুলো সব বিদেশ থেকে আনানো, সাধারণ মানুষ এগুলো কিনতে পারে না। আপনাদের মতো জমিদার আর বড় লোকদের জন্যই এসব লকেট রাখি আমরা। বলুন আপনি কোনটা নেবেন? ভোলা, বল তো কোনটা নেওয়া যায় তোদের গিন্নি মায়ের জন্য। এই তো হুজুর, এটা নিন, এটা সবচাইতে বেশি সুন্দর। ঠিক আছে, এটাই দাও, আর এই নাও টাকা। চল ভোলা, বাড়ি চল। তোমাদের দেখছি এখনো কোনো কাজ হয়নি। এভাবে কাজ করলে চলবে নাকি? টাকা দিয়ে তোমাদের রেখে সময় মতো আমরা খাবার পাবো না? এই তো গিন্নিমা, প্রায় হয়ে গেছে। আমি এসব শুনতে চাই না, কাজ পুরো শেষ হওয়া চাই, তাও সময়ের মধ্যে। তা না হলে কাজ থেকে বার করে দিব। টাকা হলে কাজের লোকের অভাব হয় না। দেখেছিস কেমন আমাদের সাথে ব্যবহার করলো? হ্যাঁ, সে তো দেখলামই। উনি আগে আমাদের কত খেয়াল রাখতেন। আমাদের হাতে হাতে তিনিও কাজ করতেন। আমরা না করলে তিনি বলতেন এটা তো তারই সংসার। নিজের সংসারে নিজে কাজ না করলে কি করে চলে? আর এখন এমন আচরণ করছে। থাক, বাদ দে, কখন কে চলে আসে বলা তো যায় না। গিন্নি, ও গিন্নি, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমি। কোথায় গেলে গো? এই তো আসছি। একটু রান্নাঘরের দিকে গিয়েছিলাম। কি হয়েছে বলো? বাড়িতে ঢুকে এভাবে হাঁকডাক শুরু করলে কেন? তুমি না সেদিন হারের কথা বললে, এই দেখো তোমার জন্য হীরের হার আর লকেট নিয়ে এসেছি। কেমন হয়েছে বলো? আরে বাহ, এটা তো খুব সুন্দর। আমি এখন থেকে এটাই পরে থাকবো। এত শোক আমি কোথায় রাখবো? জমিদারের কাছে যা চাই তাই পাই। হি 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 হি। সে বুঝতেও পারছে না সে এক শাকচুন্নির সাথে সংসার করছে। সে তোমার যা ইচ্ছা করো, এটা না আনা পর্যন্ত কোনো কাজ করতে পারছিলাম না গিন্নি, বুঝলে? এবার আমি চিন্তা মুক্ত।
আমার না খুব খাসির মাংস খেতে ইচ্ছে হচ্ছে। তুমি আমার জন্য একটা খাসির ব্যবস্থা করবে? বেশ বেশ, তাই হবে। ভোলা, তোর গিন্নিমা বলেছে সে নাকি খাসির মাংস খাবে। এখনই ব্যবস্থা কর দেখি। হুজুর, একটু বাইরে আসেন দেখি। তোর আবার কি হলো? আমাকে বাইরে নিয়ে এলি কেন? আপনি কি সব ভুলে গেছেন নাকি? আমাদের গিন্নিমা তো কখনোই খাসির মাংস খায় না। আজ কেন হুট করে সে খেতে চাইবে? আর কাজের মেয়েগুলো বলাবলি করছে, আমি শুনলাম গিন্নিমা নাকি হঠাৎ বদলে গেছেন। সবার সাথে তিনি খারাপ ব্যবহার করেন। আমার কিন্তু জিনিসটা মোটেই সুবিধার মনে হচ্ছে না। বলিস কি রে ভোলা, তাহলে এবার কি করব আমি? আমি গিয়ে আগে খাসির মাংসের ব্যবস্থা করে ওনাকে ব্যস্ত রাখবো, আর আপনি গিয়ে হুজুরকে ডেকে আনুন। ঠিক আছে, তাহলে তাই কর। গিন্নিমা, এই দেখুন, আপনার জন্য আজ তো একটা খাসির ব্যবস্থা করেছি। আপনি নিজেই এটা রান্না করুন দেখি। বেশ, তাই করছি, দাঁড়াও। খুব মজা করে খাবো আজ আমি। আর খেতে হবে না, এবার তুই আমার কাছে বন্দি হ দেখি। এ কি, তুমি এ কাকে নিয়ে এসেছো? আর এনাকে কেন এখানে নিয়ে এসেছো? এক্ষুনি চলে যেতে বলো ওনাকে, না হলে আমি কিন্তু খুব রেগে যাব। তোর আর রাখতে হবে না। হুজুর পড়া পানি শাকচুন্নির গায়ে ছিটিয়ে দিতে শাকচুন্নি নিজের রূপে ফিরে আসে। আমাকে ছেড়ে দাও, প্রাণে মেরো না আমাকে। বেশ, তাহলে তোকে অনেক দূরে চলে যেতে হবে। বেশ, তাই যাবো আমি, এক্ষুনি চলে যাচ্ছি। এ কি, গিন্নি তো অজ্ঞান হয়ে গেল হুজুর, এবার কি হবে? কিছু না, একটু পর এমনি ঠিক হয়ে যাবে। আর এই পরা পানি গিন্নিকে খাওয়াবেন, তাহলে শাকচুন্নির সব আঁচড় কেটে যাবে। গিন্নির জ্ঞান ফেরে, আর কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যায়। আমি বাইরে কাজ করতে যাচ্ছি রে মা, তুই কিন্তু ঘরেই থাকবি। ভুলেও তুই বাইরে যাবি না। আর চোখ থেকে চশমাও খুলবি না। ঘরের মধ্যে লক্ষ্মী মেয়ের মতো থাকবি। তোর জন্য অনেক গ্রাম পাল্টিয়েছি, আর গ্রাম পাল্টাতে পারবো না। ঘরে খাবার রাখা আছে, খেয়ে নিস। ঠিক আছে মা, তুমি যাও তো, আমি ঘরেই থাকবো। আর আমি চশমাও খুলবো না। আমার জন্য তোমাকে গ্রাম পাল্টাতে হবে না। তুমি নিশ্চিন্তে কাজে যাও মা। এরপর রমলা কাজে চলে যায়। রমলা তার মেয়েকে নিয়ে তুলসীপুর গ্রামেই থাকতো। আর সে গ্রামে নতুন এসেছে। রমলা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে রোজগার করে। আর এই রোজগার দিয়ে তাদের মামের কোনোভাবেই দিন কেটে যায়। কি রে মা, এভাবে চুপ করে বসে আছিস যে? কি হয়েছে তোর? কিছু না মা, কিছুই হয়নি আমার। আমার কাছে তুই কিছু লুকাস না মা, বল কি হয়েছে? তোর কি শরীর খারাপ? না মা, আমার শরীর একদম ঠিক আছে। মা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ মা, বল। মা, সব সময় ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি একটু বাইরে যাই মা। বাইরে যাবি যা, কিন্তু চশমাটা চোখে দিয়ে যাস। আচ্ছা মা, ঠিক আছে, কিন্তু মা, আমার চশমাটা কই? ওই তো টেবিলের ওপরে মা। বাইরে গিয়ে সাবধানে থাকিস। চশমাটা একদম খুলিস না, আর দুষ্টমিও করিস না কিন্তু। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি চশমাটা খুলবো না, আর আমি কোনো দুষ্টমিও করব না। এই বলে রূপা বাইরে যায়। কিছু দূর গিয়ে সে দেখে ওর বয়সী কিছু ছেলে মেয়ে সেখানে খেলা করছে। রূপা সেখানে দাঁড়িয়ে তাদের খেলা দেখতে থাকে। ওদের মধ্যে একটা মেয়ে রূপাকে বলে, কিরে মেয়ে, তুই কি চোখে দেখতে পাস না? না গো, আমি তো চোখে দেখতে পাই। তাহলে তুই দিনের বেলায় সূর্যের আলোতে এভাবে চশমা পরে আছিস কেন? চশমাটা খোল বলছি। না গো, এটা আমি খুলতে পারবো না, তুমি যাও না, খেলো। আমাকে কেন এত বিরক্ত করছো? আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি চশমা খুলতে পারবো না, তুমি যাও তো এখান থেকে। এই যাবো না আমি, তোকে তো চশমাটা খুলতেই হবে। তুই চশমাটা খুলে ফেল। এই বলে মেয়েটি রূপার চশমা খুলে দেওয়ার জন্য এগিয়ে যায়।
না না, তুমি একদম আমার কাছে আসবে না। তুমি আমার চশমাটা খুলে দিও না, দয়া করো। আমার চশমাটা তুমি খুলো না। না রে, আমি তো চশমাটা যে এখন খুলবো, আমি দেখতে চাই তো চশমার আড়ালে কি আছে। তুই কি সত্যি দেখতে পাস নাকি অন্ধ? আমি তো সত্যি বলছি, আমি চোখে দেখতে পাই, কিন্তু আমি এই চশমাটা খুলতে পারবো না। রূপা এসব বলে মেয়েটিকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি চশমাটা খুলে নেওয়ার জন্য রূপাকে জোরাজোরি করতে থাকে। আর এটা দেখে রূপা সেখান থেকে পালিয়ে যায়। আর সে দৌড়াতে দৌড়াতে একটা বাড়িতে গিয়ে লুকায়। আর ওই বাড়িতেই হঠাৎ করে একটা মেয়ে আসে আর রূপাকে দেখে বলে, এই মেয়ে, কে তুমি? আমি গো দিদি, আমি। আমার নাম রূপা, আমি এই গ্রামে নতুন এসেছি গো। ও রূপা, কিন্তু তুমি এখানে কি করছো? তুমি আমাকে বাঁচাও দিদি, একটা মেয়ে আমাকে তাড়া করেছে, আমাকে তুমি বাঁচাও। তাড়া করেছে? কিন্তু কেন, কি করেছো তুমি? দিদি, রুমো নামের একটি মেয়ে আমার চশমাটা খুলে দেবে বলে আমাকে তাড়া করেছে দিদি। ও আমার চশমাটা খুলে নিতে চায়। চশমা? কিন্তু তুমি কালো চশমাটা পরে আছো কেন? তুমি কি চোখে দেখতে পাও না? দাঁড়াও, বলছি দিদি, আমি চোখে দেখতে পাই, কিন্তু আমার চোখে সমস্যা আছে, তাই আমি সূর্যের আলোতে এই চশমাটা খুলতে পারবো না। সূর্যের আলো আমার চোখে পড়লে বিরাট বড় সমস্যা হয়ে যাবে, যে ক্ষতি হয়ে যাবে। এসব কি বলছো তুমি? কি সমস্যা তোমার, আর কেন তুমি সূর্যের আলোতে চশমা খুলতে পারবে না? তোমাকে সব বলছি দিদি, আমি একটা খারাপ লগ্নে জন্ম নিয়েছিলাম, আর এই জন্য দেবী মা আমাকে অভিশাপ দিয়েছিলেন, আমি যদি খালি চোখে সূর্যের আলোতে তাকাই তো সাথে সাথে সেখানে আইসক্রিমের বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আমি খালি চোখে সূর্যের আলোতে তাকাতে পারি না, আর এই জন্যই আমাদেরকে কয়েকটি গ্রাম পাল্টাতে হয়েছিল। আমি সূর্যের দিকে তাকালেই তখনই আইসক্রিমের বৃষ্টি শুরু হয়ে যায়, আর এতে গ্রামের ক্ষতি হয়ে যায়। এই জন্যই তো আমরা গ্রাম ছেড়ে এই গ্রামে চলে এসেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি এই গ্রামের মোড়লের মেয়ে। আমি আমার বাবার সঙ্গে তোমার এই সমস্যার কথা আলোচনা করব, আর তার সঙ্গে তোমাদেরও গ্রামে থাকার ব্যবস্থা করে দেব। এই বলে শ্রীতমা জানালার দিকে উকি দেয়। রূপা, ওই দুষ্টু মেয়েটা মনে হয় চলে গেছে, তুমি এবার সাবধানে বাড়িতে যাও। আচ্ছা দিদি, তুমি অনেক ভালো গো, তবে তোমায় একটা অনুরোধ করছি। কি অনুরোধ বলো? তুমি কিন্তু আমার এই সমস্যার কথা আমার বাবাকে ছাড়া আর কাউকে বলো না। গ্রামে যদি অন্য কেউ এই সমস্যার কথা জানতে পারে, আমার আর আমার মায়ের খুব ঝামেলায় পড়তে হবে। দয়া করে তুমি অন্য কাউকে আর বলো না। আচ্ছা রূপা, ঠিক আছে, আমি কাউকে কিছুই বলবো না। তুমি এখন বাড়িতে যাও। এরপর রূপা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর হঠাৎই তার সামনে রুমু চলে আসে। এই মেয়ে, তুই কি ভেবেছিলি রে আমি চলে গেছি? আমি কোথাও যাইনি, আমি এবার তোর চশমাটা খুলেই ফেলবো। এই বলে মেয়েটি রূপার চোখ থেকে চশমাটা খুলে নেয়, আর সে ভেঙে ফেলে। আর চশমা খোলার সাথে সাথে রূপার চোখে সূর্যের আলো পড়তেই সেখানে আইসক্রিমের বৃষ্টি শুরু হয়ে যায়। আর এটা দেখে তো রুমও ভীষণ ভয় পেয়ে যায়, আর সেখান থেকে পালিয়ে চলে যায়। আর রূপা কি করবে না করবে বুঝতেই পারে না। আমাকে এই আইসক্রিমের বৃষ্টি থামাতেই হবে, আমাকে সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে, আমাকে কোনো অন্ধকার ঘরে যেতে হবে, আমি তাড়াতাড়ি করে আমার বাড়িতে ফিরে যাই। এই বলে রূপা তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে যায়। এইদিকে আইসক্রিমের বৃষ্টির কারণে গ্রামের অনেক ক্ষতি হয়ে যায়, এতে গ্রামবাসীরা অনেক রেগে যায়। এরপর গ্রামবাসীরা রূপার নামে মোড়লের কাছে বিচার নিয়ে আসে। গ্রামবাসীদের অভিযোগ শুনে মোড়ল রূপা আর তার মাকে ডেকে আনে। বিচার সভা হয়। রূপা এবং তার মাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সময় মোড়লের মেয়ে শ্রীতমা আসে। না বাবা, তুমি রূপা আর তার মাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিও না। গ্রামে যা কিছু হয়েছে তাতে রূপার কোনো দোষ নেই। এরপর মোড়লের মেয়ে মোড়লকে সব কথা খুলে বলে। বাবা, সব দোষ ওই রুমুর। রুমুই ওই রূপার চশমাটা ভেঙে ফেলেছিল, আর তখনই আইসক্রিমের বৃষ্টি শুরু হয়েছিল।
তারপর মোড়ল সবটা বুঝতে পারে আর বলে, তুমি কোনো চিন্তা করো না রূপা, তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারো। অভিশাপ থেকে মুক্তি পাবে? কিন্তু কিভাবে মোড়ল মশাই? আমাদের গ্রামের দক্ষিণে একটি মন্দির আছে, ওই মন্দিরের পাশেই থাকেন এক ভৈরবী মা, তিনি একটা উপায় বলে দিতে পারে। এরপর রূপা তার মাকে নিয়ে ভৈরবী মায়ের কাছে যায়। ভৈরবী মা রূপাকে একটি পাত্রে পবিত্র জল দেয় এবং রূপাকে জলটি খেতে বলে। রূপা ভৈরবী মায়ের কথা মতো জলটি খায় আর জলটি খেয়ে সে অভিশাপ মুক্ত হয়ে যায়। আর এরপর থেকে রূপা রোদে সূর্যের দিকে তাকালেও কোনো আইসক্রিমের বৃষ্টি হতো না। এরপর রূপা তার মা সুখে শান্তিতে গ্রামে বসবাস করতে থাকে।